পাক ভারত যুদ্ধ এবং আমাদের রাজনীতিতে যে ধরনের প্রভাব পড়ুক না কেন, যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, আসলে ক্ষমতার প্রশ্নে জাতীয় ঐক্য কি একটু নড়বড় হয় কিনা? আমরা দেখেছি যে ৫ আগস্টের সময় যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, তার মধ্যে এখনই কিন্তু অনেকটা হোঁচট খেয়েছে, যেটা এনসিপি অনেক নেতাই বারবার একই অভিযোগ করছেন। আজও আক্তার হোসেন একই কথা বলেছেন। তবে আমার মনে হয় যে ফ্যাসিবাদী হাসিনা এবং তার দোসররা বাদে বাকি আমরা যারাই রয়েছি, আমাদের মাঝে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সেটা কখনো কম কখনো বেশি মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের প্রশ্নে গিয়ে আমরা সবাই এক। ওয়ারেজ আগে রাজনৈতিক ঐক্যটা বা জাতীয় ঐক্য সম্ভব ছিল না কেবলমাত্র আওয়ামী লীগের কারণে, যেটা আমি আগেই বলেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়। তারা আগাগোড়াই ভারতের পারপাস সার্ভ করে আসছে। বাংলাদেশের যে অসম চুক্তিগুলো করেছে এবং বিভিন্ন সময় তাদের যে মন্তব্য, তাদের যে সাবেক মন্ত্রীদের মন্তব্য এবং তাদের যে কর্মকাণ্ড, তাতে এটা স্পষ্টত উঠে এসেছে। এবং এমনকি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদের কোনো রাজনৈতিক নেতা খুনি হাসিনাকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছে এবং এটা নিয়ে কোনো প্রতিবাদও হয় নাই। তারা ওরকম একটা ধরেই নিয়েছিল। তো অতএব এখন যেহেতু সেই চ্যাপ্টারটা ক্লোজ, এটা বাদ আমরা যারা রয়েছি, যত যাই হোক, বাংলাদেশের প্রশ্নে আমার বিশ্বাস যে আমরা ঐক্যবদ্ধ হব। হ্যাঁ, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা একটা রাজনৈতিক দল, এনসিপি একটা রাজনৈতিক দল, জামায়াতে ইসলামী রাজনৈতিক দল, আমরা সবাই ক্ষমতায় যাওয়ার জন্য বললে হয়তো বা খারাপ শোনা যায়, বাট আমরা তো রাষ্ট্র পরিচালনার জন্যই রাজনীতিটা করি। অতএব সেখানে তো আমাদের থাকবে। আর আমরা সকলেই যদি একমত হয়ে যাই সব কিছুতে, যে ওই যে কি জানি এক নেতার এক দল এক দেশ, তাহলে তো ওই রকম হয়ে গেল। সেরকম হলে তো আর গণতন্ত্রও থাকলো না। আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, কিন্তু যে কোনো, এর আগেও আপনারা দেখেছেন যে জাতীয় ক্রাইসিসের সময় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার নেতৃত্বে গিয়েছে, মিটিং করেছে এবং সেই ছবিটি কিন্তু একটা ঐতিহাসিক ছবি হয়ে রয়েছে। তো সেই ধরনের ঐক্য আমি মনে করি আমাদের মাঝে রয়েছে এবং থাকবে। হোসেন, যে বিশেষ করে আওয়ামী লীগের প্রশ্নে সব রাজনৈতিক দল উচ্চ কণ্ঠ না কেন? মানে কিছু কিছু দল হয়তো অনেক বেশি জোরালো, আর কিছু দলের খুব বেশি সুস্পষ্ট ঘোষণা নেই। আপনার কি মনে হয় যে কেন? আমি তো অনেক রাজনৈতিক দলকে এই ব্যাপারে জোরালো বক্তব্য দিতে দেখি। আমি এনসিপির আমার ভাইদেরকে অত্যন্ত জোরালো বক্তব্য দিতে দেখি। হ্যাঁ, কর্মসূচি পালন করছে। আমি জামাতে ইসলামীকে দেখেছি। আমি বিএনপির একজন কর্মী। আমি নিজেও সবসময় এই বিষয়ে কঠোর অবস্থানে গিয়েছি এবং বলেছি যে তাদের যারা ব্যক্তিরা, তাদের তো বিচার হতেই হবে। আওয়ামী লীগ কি একটা রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে কিনা, সেই বিষয়টা আমাদের নির্ণয় করতে হবে। একটা রাজনৈতিক দলের সংজ্ঞা কি, আর সংগঠন হিসেবে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। তারপরে তারা রাজনৈতিক আদৌ করতে পারবে কি না, সেটা বিষয়গুলো তার পরবর্তীতে আসতে পারে বলে আমি মনে করি। কিন্তু এভাবে একটা গণহত্যা করবে, তারপরে আমরা সেটা ভুলে যাব, আবার তাদেরকে সুযোগ দিব, এটা মানে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না, এটা আমি বলতে পারি আর কি। সরকার একটু নমনীয় কিনা বা সরকারই চাচ্ছে না, এরকম কি বিষয়টা? কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরেই কিন্তু দায়টা চাপিয়েছেন যে তারাই চায় না। আমি তো সেটাই বললাম যে এখানে রাজনৈতিক দলগুলোর উপরে দায় চাপানোর চাইতে এখন যে যারা সরকারে রয়েছেন, তারা যদি উদ্যোগটা নিত, তাহলে কিন্তু এটা স্পষ্ট হয়ে যেত যে কোনো রাজনৈতিক দল যদি না চেয়ে থাকে, সেটা জনগণের সামনে এক্সপোজ করা হোক। এক্সপোজ করলেই তো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আর এখানে সরকার কি নমনীয় কি না, এটা আমি এভাবে সরাসরি বলা ঠিক হবে না। তবে আজ পর্যন্ত যে কয়টি আমরা বক্তব্য শুনেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে, তাতে কিন্তু জনগণের কাছে সেটাই প্রতীয়মান যে সরকারই হয়তো বা চাচ্ছে না। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে এখানে বলছে বিচারের মাধ্যমে, আপনি পৃথিবীতে আমি কয়েকটা এভাবে রাজনৈতিক দলের বিচারের কেস স্টাডি করে দেখেছি, কোনোখানেই কিন্তু আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বলে না। এটা প্রশাসনিক অর্ডারই করতে হবে। আপনি তাদের কনভিকশনটা আইসিসি থেকে নিয়ে আসবেন, কিন্তু নিষিদ্ধটা কিন্তু ওই দেশের সরকারকেই করতে হবে।
তো অতএব এখানে সরকারের ভূমিকাটাই মুখ্য আওয়ামী লীগের বিষয়ে সেটেল করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা তো দেখছি না, এবং যেটা আমার সহ আলোচক বলেছেন যে এখানে একটা নমনীয়তার ভাব অথবা একটা সুযোগ করে দেওয়ার মতো কিন্তু অনেক সময় বক্তব্য এসেছে, এবং যেটা আমি আবারও রিপিট করছি যে উপদেষ্টা পরিষদে তো এই আলোচনাটা এসেছিল, তো সেটা কেন সেটা স্ক্র্যাপ হয়ে গেল? সেটাকে এগিয়ে নিয়ে যদি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ক্যামেরার সামনে বসিয়ে আলোচনা করা হতো, তখনই তো প্রমাণ হয়ে যেত কে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় আর কে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। এটা তো খুব কঠিন কোনো কাজ ছিল না, তাই না? আপনি এর আগেও বলেছেন যে আওয়ামী লীগ থাকলে জাতীয় ঐক্য ধরে রাখা বা ভারত বিরোধী যে একটি ঐক্য, ভারতীয় আগ্রাসন থেকে আমাদের রক্ষা করা, সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়া, এই যে কতগুলো বিষয় আছে সেগুলোকে প্রাধান্য দিয়ে যে জাতীয় সনদের কথা বলা হচ্ছে বা সংস্কার কার্যক্রম যেটা আমরা বলি, সেইখানে আসলে মতদ্বৈততা কেন তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বা টানাপোড়েনটা কেন? এটা আসলে আমারও একটা প্রশ্ন। প্রথম কথা হলো যে আওয়ামী লীগ, যেটা বলেছি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ বরাবরই ইন্ডিয়ার পারপাস সার্ভ করে এসেছে, এবং আওয়ামী লীগ নামের দল যতদিন বাংলাদেশের রাজনীতি মাঠে কোনো না কোনোভাবে অ্যাক্টিভ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র থাকবে না। বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্বকে কাজে লাগিয়ে একটা উন্নত, শক্তিশালী, ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারবে না। অতএব আমাদেরকে সেভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়েই রাজনীতিটা চিন্তা করতে হবে, এবং যারা এখনও আওয়ামী লীগের অনেকে রয়েছে যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই, কোনো অনুতপ্ত নাই, এই যে গণহত্যা চলেছে, তাদের মেন্টাল কাউন্সেলিং করা দরকার যে এই ধরনের একটা ঘটনার পরে তারা কিভাবে আওয়ামী লীগকে সমর্থন করে যাচ্ছে। তো অতএব আমি আশা রাখি এবং আমি চাই যে দ্রুততম সময় সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের একটা এগ্রিমেন্ট হোক যে আওয়ামী লীগের বিষয়, যেটা নাকি মানে বাংলাদেশ বিরোধী একটা শক্তি, বাংলাদেশকে পরাধীন করে রাখার, মানে যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, লেন্দুব দর্জির উদাহরণ দিয়েছিলেন, ঠিক একই জিনিস কিন্তু বাংলাদেশে হয়েছে, এবং শেখ হাসিনা এটি করেছেন। তো অতএব তাকে আমরা কোনোভাবেই বাংলাদেশে জায়গা করে দিতে পারবো না। রাজনীতিতেও যে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার সুযোগ নেই। শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দল, তারা প্রকাশ্যেই বলছে যে ভারত অখুশি হয় এমন কোনো কাজ তারা করবে না। আপনি জানেন যে ভারতের প্রতি বন্ধুত্বের আহ্বানও জানিয়েছে। সেখানে আসলে রাজনৈতিক দলগুলোর, তাহলে আমি মনে করব যে তাদের বাংলাদেশের প্রতি যাদের আনুগত্য নাই, তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে তাদের বর্ডার ওই পারে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ ভারত অখুশি হয় এমন কোনো কাজ করবে না। সেটা যদি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে হয় তখন কি হবে? তখনও তো তারা একই বক্তব্যে তারা স্ট্যান্ড নেবে। অতএব তারা তো বাংলাদেশের নাগরিক হিসেবেই গণ্য হবে না। তারা কি আদৌ বাংলাদেশের নাগরিক কিনা সেটা নিয়েও তো এখন মানুষ আমার প্রশ্ন জাগতেই পারে আমার মনে। কারণ আমি একজন দেশপ্রেমিক নাগরিক, আমি আমার দেশের জন্য জীবন দিতে পারি, আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমার দেশের সম্মান রক্ষার্থে আমি যে কোনো কিছু করতে পারি। সেখানে আরেক দল লোক যদি এসে এই কথা বলে, তো সেটা তো আমি কোনোভাবেই মেনে নেব না, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। যেমন বিচার এবং সংস্কার, এটি চলমান প্রক্রিয়া, যেটি নির্বাচিত সরকার এসেও সেটি এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে নির্বাচন চাওয়াটা অনেকটা অপরাধ মনে হয়, যেটি আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে কেন বিচার এবং সংস্কারের উপর বেশি জোর দেওয়া হচ্ছে? না, বিচার এবং সংস্কারের উপরে জোর তো আমরা সবাই দিচ্ছি। আপনারা নিশ্চয়ই এটা অনেকবার আমরা বলে ফেলেছি যে হাসিনা পালিয়ে যাওয়ারও 2.5 বছর আগে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব কিন্তু বিএনপির পক্ষ থেকে এসেছিল। সারোয়ার তুষার সাহেব ওনারাও কিন্তু সংস্কারের বিষয়ে আরও বহু আগে থেকেই বলে আসছে। অতএব সংস্কারের আলোচনাটা ছিল, সংস্কারের যে প্রয়োজন এটাও বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে অনুধাবন করতে পারছিল। বিচারের বিষয়টি এটা একটা আবেগের জায়গা, তাই এখানে অনেক সময় আবেগের বশে অনেক ধরনের বক্তব্য দিয়ে ফেলা হয়েছে, যেটা আমি মনে করি ঠিক আছে, এটা দিতেই পারে। কারণ এইরকম একটা গণহত্যা চোখের সামনে হয়ে যাওয়ার পরে আসলে অনেক সময় আবেগকে ধরে রাখা যায় না, এটা খুব টাফ। তবে যেটা বলছি যে মানে একটা চক্র রয়েছে, যেটা আমি মানে একটা চক্র রয়েছে যারা চায় যে বাংলাদেশে নির্বাচনটা পিছিয়ে যায়। সেটা আমি বলবো না কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি গোষ্ঠীকে পয়েন্ট আউট করবো না, বাট এরকম একটা তৎপরতা কিন্তু রয়েছে, এটা আমরা সুনিশ্চিত। তো তাদের যেহেতু
একটা তৎপরতা রয়েছে এবং সরকারের ভেতরে বাহিরে। তৎপরতার লক্ষ্যটা কি, মানে কেনই তৎপরতা চালাচ্ছে? নির্বাচন পিছিয়ে গেলে আসলে লাভ কার? যেটা আমরা প্রাথমিকভাবে যেটা আমি বুঝি সেটা হলো যে নির্বাচন হলে হয়তোবা বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ 200 থেকে 250 আসন পেতে পারে এবং তাদের যুক্তি হচ্ছে যে তাহলে আরেকবার স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা জন্ম দিতে পারে, এরকম তাদের একটা যুক্তি। এটা এই চক্রটা অপ্রকাশ্যে কাজ করছে বিহাইন্ড দ্য সিন। তো এই কারণেই আমরা বারে বারে কিন্তু নির্বাচনের কথা বলে আসছি। আমরা তো নির্বাচনের জন্য আন্দোলন করতে নামি না, আমরা নির্বাচনটা চাচ্ছি একটা যৌক্তিক সময়, একটা রোডম্যাপ ঘোষণা করা হোক, এতটুকুই আমাদের চাওয়া। আর আমরা বিচার চাইবো না, আওয়ামী লীগের বিচার আমরা চাইবো না, এটা হতে পারে নাকি? আর সংস্কারের প্রস্তাবেও তো আমরা বলছি যে সংস্কার একে যেমন চলমান প্রক্রিয়া, পাশাপাশি এখনও তো সংস্কার চলছে। এই যে ঐক্যমত্য কমিশন সব দলগুলোর সাথে বসছে, অনেক প্রায় আমার জানা মতে প্রায় 79% সংস্কার প্রস্তাবের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমত পোষণ করেছে। সেই জায়গায় কিন্তু আমাদের কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নাই যে আমরাও চাই যে বাংলাদেশকে সংস্কার করতে হবে এবং এটার প্রয়োজনীয়তাটা সুস্পষ্ট হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা সকলেই বুঝতে পারি যে আমাদের রাজনীতিটাকে পরিবর্তন করতে হবে, গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে এসে বর্তমান যে জেনারেশন রয়েছে, নতুন বাংলাদেশের যে একটা চাহিদা তৈরি হয়েছে তরুণ প্রজন্মের জন্য, সেটি তাদেরকে ডেলিভার করতে হবে। সেই জন্যে সংস্কারটা অত্যন্ত প্রয়োজন। আর বিচার তো হতেই হবে, কিন্তু বিচারকে আর নির্বাচনকে কিন্তু মুখোমুখি করিয়ে দেওয়া, এটা কিন্তু একটা দুরভিসন্ধিমূলক বলে আমার কাছে প্রতীয়মান হতেই পারে। যেহেতু আমি এক রাজনীতি করি এবং বিভিন্ন বিষয় খোঁজ খবর রাখি, তখন যখন বলা হয় আগে বিচার না হলে কোনো নির্বাচন হবে না, তখন তো আমার মনে সেই সংজ্ঞাটা জাগতেই পারে। যেহেতু আমি জানি একটা চক্র সক্রিয় রয়েছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, এবং একবার যদি নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় তারপরে বাংলাদেশকে কোন পাথওয়েতে উঠিয়ে ফেলা হবে সেটা কিন্তু বলা মুশকিল। যেহেতু একটা ভলাটাইল সিচুয়েশনের মধ্যে ভূ রাজনৈতিক বিষয় রয়েছে, সব কিছু মিলেই কিন্তু আমাদেরকে চিন্তাভাবনাটা করতে হচ্ছে। বাংলাদেশকে যদি স্থিতিশীল রাখতে হয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে একটা নির্বাচিত পার্লামেন্টের বিকল্প কিছু নাই। রিশাদ হোসেন, আপনি বলছেন যে বিশেষ করে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষার কথা আপনি বললেন, তাদের সে আকাঙ্ক্ষা পূরণে আপনি কি মনে করেন রাষ্ট্র কাঠামোর শুধু সংস্কার প্রস্তাবনা না, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে এর একটি ব্যবহারিক দিক থাকা উচিত? বা অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের ব্যবহারিক দিক থাকা উচিত। তাদের চিন্তা চেতনা, তাদের অ্যাকশন, তাদের প্রত্যেকটি মানে কাজ যেটি তারা করবে, প্রত্যেকটি জায়গায় এর প্রতিফলন আসতেই হবে। এই যে নতুন প্রজন্মের যে চাহিদাটা, কারণ তাদের অতীতের অভিজ্ঞতা খুব সুখকর নয়। আমাদের রাজনীতি অনেক সময় উই ফেল টু ডেলিভার, পলিটিক্যাল পার্টিগুলা। তো এখন সময় এসেছে আমাদেরকে শুধরাতে হবে, আমাদেরকে জনগণের মনের ভাষা বুঝে তাদের জন্য কাজ করে যেতে হবে, এটি আমি বিশ্বাস করি। স্যার, তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারা নির্যাতন, নানা রাজনৈতিক নিপীড়নের পরে এবং শারীরিক অসুস্থতাকে কাটিয়ে সুস্থ হয়ে তিনি দেশে ফিরে এসেছেন। খালেদা জিয়ার এই দেশে ফিরে আসা, এটা কি শুধুই ফিরে আসে না, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের নতুন কোনো বার্তা নিয়ে এসেছেন তিনি? আপনার কাছে জানতে চাচ্ছি যে তার আগে আমি একটা বিষয় একটু অ্যাড করতে চাই, যে আওয়ামী লীগ কিন্তু কোনো গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল নয়। এটিও কিন্তু আরেকটি কারণ আওয়ামী লীগ কেন বাংলাদেশের রাজনীতিতে তারা থাকতে পারবে না। কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে যেই দল গণতন্ত্রেই বিশ্বাস করে না, ফ্যাসিবাদ, সে তো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেটা কিভাবে এক্সিস্ট করে? সেই একটা গ্রাউন্ডেই কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া যেতে পারে না। আর আপনি যে শেষ যে প্রশ্নটি করেছেন, আসলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের নেত্রী, উনি একাধিকবার এরকম পরিস্থিতি হয়েছিল যখন আমরা আসলেই শঙ্কার মধ্যে ছিলাম যে উনি কি এবার যিনি হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে গুলশান বাসভবন থেকে, উনি কি আদৌ বেঁচে ফিরে আসতে পারবেন কি না। আল্লাহর কি ইচ্ছা, আজকে তিনি লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে উনি এসেছেন এবং ওনাকে আমরা দেখেছি যে উনি বেশ উৎফুল্ল রয়েছেন, ওনার সাথে ওনার পরিবারের সদস্যরাও এসেছেন। এবং আমি বলবো যে ওনাকে নিয়ে কিন্তু দেখেন সকল রাজনৈতিক দল সবাই কিন্তু ওনাকে অন্যরকম একটা সম্মানের জায়গায় রেখেছে, কারণ উনি
কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের সাথে আপোষ করেন নাই। আমি তো জেলে থেকেছি, ওনার মতো একজন নেত্রী নির্জন কারাগারে 7 মাস ওনাকে কীভাবে উনি কাটিয়েছেন, এটা আমি চিন্তা করলেও আমি মানে অনেক সময় ভেবে উঠতে পারি না। আমি তো একটা সাধারণ কারাগারে কাটিয়েছি, তারপরেও কিছু মানুষের সাথে যোগাযোগ ছিল, তারপরেও কিন্তু ওনার অফার ছিল 2018 সালে, আমি যেটা আপনাকে বলতে পারি যে উনি নির্বাচনে আসলে বিরোধী দলীয় নেত্রী হবে, ওনার সমস্ত মামলা উঠে যাবে, উনি ভালো থাকতে পারবেন। উনি কিন্তু এটার সাথে আপোষ করেন নাই, কারণ এটার সাথে আপোষ করা মানেই হলো যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতের কাছে জলাঞ্জলি দিয়ে দেওয়ার মতো। সো বাংলাদেশের যে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের যে আপনার কি বলে যে প্রদীপ, সেটি কিন্তু উনি সর্বসময় ধরে রেখেছেন, এবং তারই ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি যে আমরা আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার বাংলাদেশকে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত করেছি, এবং আশা রাখি এবারই শেষ, আর আমাদের হয়তো এগুলা দেখতে হবে না, আর আমাদের রাজপথে নামতে হবে না। একটি প্রশ্ন সবার মধ্যেই, যে খালেদা জিয়া যেমন ফিরে এসেছেন, মানুষ যেমন রাস্তায় নেমেছে, ঢল মানুষ তার প্রতি ভালোবাসা শিখতে হয়েছেন, একইভাবে কিন্তু দেশের মানুষ তারেক রহমান সাহেবের জন্য অপেক্ষা করছেন, বাট তিনি আসছেন না। এবং একটি প্রশ্ন মানুষের মনে, তিনি কবে আসবেন? দেখেন, এই প্রশ্নটির উত্তর আসলে একমাত্র তিনি দিতে পারবেন, এবং যথাসময়ে যখন উনি সিদ্ধান্ত নেবেন, আমার বিশ্বাস যে আমাদের দলীয় মুখপাত্রের মাধ্যমে সেটি অবশ্যই ঘোষণা করা হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, কি পরিমাণ জনগণের একটা স্রোত বয়ে গিয়েছে। তো আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি যেহেতু বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করে চলেছেন, ওনার আশাটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা হবে না। এটার সাথে অনেক কিছু জড়িত রয়েছে, বিশেষ করে ওনার নিরাপত্তার বিষয়টি জড়িত রয়েছে। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই বাংলাদেশের মাটিতে কিন্তু হত্যা করা হয়েছিল। অতএব যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে সহ বিভিন্ন দেশি বিদেশি শত্রুরা সক্রিয় রয়েছে, তাই ওনার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ মাথায় রেখেই কিন্তু আমরা চাই যে উনি যথাসময়ে পদক্ষেপটি নেয়, কারণ ওনার উপরে কোনো আঘাত আসলে সেটা আমার মনে হয় না এই সময় বাংলাদেশে সেটা ধারণ করার কোনো মানে ধারণ করতে পারবে, এটা কাম্য নয়। তো এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, উনি এই যে ওনার আশাটা প্রলম্বিত করার মাধ্যমেই উনি কিন্তু প্রমাণ করে দিলেন উনি ক্ষমতা লোভী না, বিএনপি ক্ষমতা লোভী না। কারণ উনি 5 তারিখের পরে কিন্তু যে কোনো সময় উনি আসতে পারতেন, এবং আসলে পরে কিন্তু ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোটাই এরকম, সকল কিছু কিন্তু ওনার দিকে ধাবিত হতো, এবং সরকারের জন্যও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি রাষ্ট্র পরিচালনা করা একটু ডিফিকাল্ট, কিছুটা হলেও ডিফিকাল্ট হতো, সব কিন্তু ওনার মুখী হতো। তো সেই দিক থেকেও আমি মনে করি যে উনি সময় নিয়েছেন, এই বর্তমান সরকারকে তিনি সহযোগিতা করে চলেছেন, এবং তাদেরকে একটা স্টেবল পজিশনে যাওয়ার জন্য উনি চেয়েছেন যাতে করে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি।